বাংলা সেরা সাহিত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি মিতা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, এক পালকের পাখি। টেলিফোনটা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই গেটের বাইরে গাড়িটা এসে থামার শব্দ হলো। শুধুই তো থামার শব্দ নয়, যেন আবির্ভাবের দৃপ্ত ঘোষণা। চিনুর মনে হয় শব্দটা যেন বেশি বাড়াবাড়ির মতো। অরিন্দমেরই না হয় গাড়ি নতুন হয়েছে, এই অভিজাত পাড়ায় গাড়িবানের সংখ্যা তো কম নয়। তাদের গাড়িতে কি এমন দাপটে শব্দ ওঠে? কিন্তু কে আবার এ সময় ফোন করতে বসলো? রিসিভারটা তুলে নিল চিনু। দ্রুত ভঙ্গিতে বলল, হ্যালো। দ্রুত তো হতেই হবে, অরিন্দম তো 1 মিনিটের অমনোযোগ সহ্য করবে না। এসে যদি দেখে চিনু ফোনে কান দিয়ে বসে আছে, রক্ষে থাকবে না। লাইনের ওপারে শব্দ ধ্বনিত হলো, আর শুনেই চিনু একদম স্তব্ধ হয়ে গেল। চিনু সত্যি এই ফোনটা প্রত্যাশা করেছিল, তাও এত তাড়াতাড়ি। যে চিঠিটায় চিনু ঠিকানা দেয়নি, পরিচয় দেয়নি, এমনকি হাতেও লেখেনি, টাইপ করে পাঠিয়েছিল ইংরাজিতে মাত্র কয়েক লাইন। বিশেষের মধ্যে শুধু যেই সম্বোধনহীন চিঠির তলায় নিচের নামটা ছিল চিনু নয়, চিনচিন। তবু শব্দভেদী বানের মতো সেই চিঠি ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। কিন্তু ওকে ফোন করার আর সময় পেল না। চিনুর হঠাৎ স্তব্ধতা ও থমকেও বোধহয় কিছুটা বিমূঢ় করল। তারপর প্রশ্ন, কি হলো? চিনু আস্তে অথচ দ্রুতলয়ে বলল, ও এইমাত্র বাড়ি ফিরল, লাঞ্চ করতে আসি, 2টোর পর আবার অফিস যায়, 2টোর পর। এখন ব্যস্ত আছি। নামিয়ে রাখলো রিসিভারটা। শেষ কথাটা বাড়তেই বলল, অরিন্দম চলে এসেছে বুঝে। অরিন্দম ঘরে ঢুকলো, টাইটা খুলতে খুলতে টকবগে ঘোড়ার ভঙ্গি। কি হলো? কাকে আবার 2টোর পর টাইম দিয়ে দুপুরের রেস্টটা ঘোচালে? চিনু টেলিফোনের সামনে টুরটা থেকে উঠে দাঁড়ালো, মুখ ফেরালো, আর আশ্চর্য কৌশলে একটা বিদ্যুতের ঝিলিক ফুটিয়ে বলে উঠল, ইস, শুনে ফেললে? নিরুপায় কানে ঢুকে পড়ল। তারপর অবজ্ঞার গলায় বলল, লোকটা কে? অবজ্ঞা অবশ্য অরিন্দমের লোক মাত্রকেই। চিনু মুখে আরেক প্রস্থ বিদ্যুৎ খেলিয়ে বলল, ও আমার এক পুরনো প্রেমিক। ঢং রাখো, তোমার সেই পান্টু মাসিকে বুঝি জ্বালিয়ে খেলো। স্পষ্ট বলে দিতে পারছো না চাকরি গাছের ফল নয়, তাও আবার ওনার ওই বিয়ে ফেল ছেলের জন্যে। একটু আগে চিনুর গলার খাজে খাজে আর তার রাগের চুলের গোড়ায় গোড়ায় কুচি কুচি ঘাম জমে উঠেছিল। হঠাৎ যেন একটা হালকা হাওয়ায় শুকিয়ে গেল সেগুলো। চিনুর মুখে এখন যেন অসহায়তা ফুটে উঠল। বলল, এত করছেন, মুখের ওপর ওভাবে বলা যায়? আর উনি তো তবু ছেলের জন্য একটা অফিসারের চাকরি চাইছেন না বাবা, বলছেন তো পিয়নের চাকরি হয় তাও ভালো। চমৎকার। তারপর অফিসে সকলের সামনে তিনি আমার জামাইবাবু বলে ডেকে বসুন। অন প্রিন্সিপাল কোনো হতভাগা আত্মীয়ের চাকরি করে দিতে নেই, আজ এলে সাফ বলে দিও। চিনু বলল, আসবে না তো, আবার ফোন করতে বললাম। অরিন্দম তাচ্ছিল্যের গলায় বলল, এত ফোন টোন করেন কোথা থেকে মহিলা? চিনু এখন ব্যস্ত। ব্যস্ততার সঙ্গেই বলল, ওই তো বাড়িওয়ালাদের ঘর থেকে। পরের মাথায় কাঁঠাল ভাঙতে ভালোই জানেন। এসব লোককে বেশি প্রশ্রয় দিতে নেই। চলোই যাক, আজকের মেনুটা কি? চিনু ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, টেবিলেই দেখতে পাবে। নিজস্ব গাড়ি হয়ে পর্যন্ত এই এক স্টাইল অরিন্দমের, লাঞ্চ করতে বাড়ি আসা। আগে যখন কোম্পানির গাড়িতে অফিসে যাওয়া আসা করত,
তখন সেই সকালবেলায় বরকে মোটা ব্রেকফাস্ট খাইয়ে লাঞ্চটা গরম থাকার কৌশলে গড়া টিফিন কারি ভরে সেই গাড়িতে তুলে দিত। অরিন্দম অফিসের নিজস্ব নিভৃত কক্ষে সেগুলি বার করে সদ্ব্যবহার করত। ভোজন বিলাসী বরের জন্যে সকালবেলা তাড়াহুড়ো কম ছিল না চিনুর। একা রাঁধুনি ছোকরার পক্ষে সম্ভব হতো না দুদিকে তাল দেওয়া। এখন আর সেই তাড়াহুড়োটা নেই, তবে নিত্য নতুন রকমারি রান্নার দায় বেড়েছে। দেশি বিদেশি সব রকম রান্নাঘরে হ্যাম বিফ সবকিছুতেই প্রবেশিকার দিয়েছে বলেই যে শুক্তো মোচার ঘন্ট ধোকার ডালনাকে নির্বাসন দিয়েছে অরিন্দম তা মোটেই নয়, তার সব চাই। চিনুর বর যে গাড়ির পেট্রোল পুড়িয়ে বাড়িতে খেতে আসে, এটি যেন চিনুর কাছে রোজই একটা বিশেষ ঘটনা তুল্য হয়। খেতে আসে না দিগ্বিজয় করতে আসে, দামি গাড়িটা কিনে পর্যন্ত যেন ধরাকে সরা দেখছে অরিন্দম। যেন বিশ্ব ভুবনে কেউ আর এমন একখানা চকোলেট কালারের উজ্জ্বল মসৃণ অ্যাম্বাসাডারের মালিক হয়নি। এ সময় অরিন্দম ড্রাইভারকে সঙ্গে নেয় না, তাকেও এ সময় খাবার ছুটি দিয়ে নিজেই চালিয়ে আসে। স্মার্ট ভঙ্গিতে লাফ দিয়ে গাড়ি থেকে নামে, দমার শব্দে গাড়ি বন্ধ করে, বাঁকা চোখে একবার নিজের ফ্ল্যাটের বারান্দার দিকে তাকায়। জানে সেখানে একজন প্রতীক্ষার মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আজই অবশ্য তার ব্যতিক্রম হলো। চিনুকে নিয়ে যখন কোথাও বেড়াতে যায় অরিন্দম, তখন ও ড্রাইভার সঙ্গে থাকলেও গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতে রাখে। স্টিয়ারিংটায় হাত দিলেই অরিন্দমের মুখে চোখে একটা অদ্ভুত বিশ্ব নস্যাৎ জ্যোতি ফুটে ওঠে, যেন এই বিশ্বচক্রের স্টিয়ারিংটাই তার হাতের মুঠোয়। যতদিন যাবে ততই যেন অরিন্দমের ভঙ্গিতে সেই বিশ্ব নস্যাৎ ভাবটা প্রখর হয়ে উঠছে। চালে চলনে কথায় বার্তায় সেকালের ভাষায় যাকে বলে মদগর্ব, সেটাই বেড়ে চলেছে। কিন্তু কেন এই গর্বোদ্ধত ভঙ্গি, সেটা আর এখন চিনুর বুঝতে বাকি নেই। প্রথম প্রথম ঠিক বুঝতে পারত না চিনু নামের মেয়েটা। হঠাৎ অবস্থা ফিরছিল, সংসারে অতি সচ্ছলতার জোয়ার আসছিল, ভালোই লাগছিল। তখন অবরোধের আহ্লাদে বলেছে, হ্যাঁ গো, তোমার যে নতুন ডিপার্টমেন্টে বদলি করে দিয়েছে সেখানে বুঝি মাইনে অনেক বেশি? অরিন্দম বিদ্রুপের ভঙ্গিতে বলেছে, যদি বেশি হয় তোমার খুব অসুবিধে হচ্ছে? চিনু বলেছে, আহা কি যে বলো, মনে হচ্ছে তাই বলছি। কিন্তু ক্রমে আর মনে হওয়ার সীমানায় থাকলো না। চিনু উত্তরোত্তর তার বরের পকেটের আর্থিক বিস্ফোরণ দেখে ভীত হয়ে থাকতো, বিচলিত হতে থাকলো। রোজ রোজ এই এক তারা তারার 100 টাকার নোট এনে লকার বোঝাই করছে। কি এ? অরিন্দম প্রথম দিন বলেছিল, সব কৈফিয়ত তোমায় দিতে হবে। চিনু শক্ত গলায় বলেছিল, আমি একটা বিপদের গন্ধ পাচ্ছি। আর সেদিন অরিন্দম হা হা করে হেসে উঠে বলেছিল, তোমার ঘ্রাণেন্দ্রিয়টি বেশ জোরালো দেখছি। আরে বাবা, ভয় পাবার কিছু নেই। এসব টাকা আমার এক বন্ধু একটা ব্যবসা ফেলে বসে বেশ লাভ করছে, অথচ তা তোমার কাছে কেন? দেশে রাজ্যে ব্যাংক নেই। আরে বাবা, কথাটা শেষ করতেই দাও। আমি বলছি, অথচ ও এখনো সরকারি চাকুরি, নিজস্ব ব্যবসা করার নিয়ম নেই, তাই তোমার বেনামিতে। অসুবিধে কি? আমার তো আর সরকারি চাকরি নয়। কিন্তু ভাঁওতা দিয়ে কতদিন চালানো যায়? চিনু দেখছে বান্ডিল বান্ডিল নোট ব্যাংকের লকারে চালান করা হয়ে গেছে, তথাপি বাড়ির গোদরেজের লকার উপচে পড়ছে। অরিন্দম সেই সব কাগজপত্র আনছে বাড়িতে, যাতে কালো টাকা হাপিস করে সাদা করে নেওয়া যায়। সরকারি আইনের বদান্যতা তিনি এক হাতে মারেন আর অপর হাতে ধরেন। তবে এখন আর প্রশ্ন করতে সাহস করে না চিনু, বরের ভয়ে নয়, অপমানের ভয়ে। বলেছিল, তোমার বন্ধুর যখন এতই হচ্ছে
তখন চাকরিটা ছেড়ে দিক না, স্বনামে প্রকাশিত হোক। অরিন্দম ভুরু কুঁচকে তেতো গলায় বলেছিল, ওটা নিয়ে মাথা ঘামাবার তোমার কোনো দরকার আছে? তোমার ভালো মন্দ নিয়ে ভাবার দরকারও নেই আমার। আমি খোকা নই, তুমি নিজের চরকায় তেল দাওগে। মহারানীর হালে রেখে দিয়েছি, সুখটাকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করো, বুঝলে? তা নয় কেবল ঘ্যান ঘ্যান প্যান প্যান। মহারানীর হালে, হয়তো তাই। চিনুর নিজের আত্মীয়জনেরাই তো তাই ভাবে, তাই বলে। কত সুখ, কত ঐশ্বর্য, অভাবের মধ্যে এই 7-8 বছরের মধ্যে ঘরে একটা শিশু কণ্ঠের কাকলি ধ্বনিত হয়নি। তার কি করা যাবে? চিনুর শৌখিন মেজাজি বর সাত তাড়াতাড়ি ওসব ঝামেলা চায় না, তাই। চিনু তাদেরকে ডেকে ডেকে বলতে যাবে, হ্যাঁ একসময় চাইনি, এখন চেয়েও পাচ্ছে না। চিনু শুধু বরকে বলছে, ওরা কুকুরের জাত নয়, বুঝলে? ইচ্ছে না হলে দূর দূর করবে, আর ইচ্ছে হলে তুতু করে ডাকলেই আসবে। এ হয় না। অরিন্দমের সাপ সাপ জবাব জগৎ জুড়ে তাই হচ্ছে। তোমারই যত তত্ত্ব কথা। আসলে এখন বুঝতে পারছি, প্রথম থেকেই সাবধান হবার কোনো দরকারই ছিল না। তোমার মধ্যেই রয়েছে ডিফেক্ট। চিনু লড়াইয়ে মেয়ে নয়, চিনু চুপ করে থেকেছে। চিনু প্রমাণ করতে উঠে পড়ে লাগেনি ডিফেক্টটা কার অথবা ভুলটা কোথায়। চিনু শুধু বলেছিল, দিন তো কাটতে চায় না, একটা বরং চাকরি বাকরি ধরি। পাড়ায় শুনছি একটা বাচ্চাদের স্কুল খুলেছে। ও, তাই তুমি যাবে সেখানে মাস্টারি করতে? পাগলামি ছাড়ো তো। যারা কাজ করে তারা পাগল, সে তাদের ব্যাপার। আমার বউ বাইরে যাবে চাকরি করতে? ইম্পসিবল। দিন কাটে না কেন? বই নেই? তোমার সাধের উলবোনা নেই? ঘর সাজানো, ঘর গোছানো আর কিচেনের সব মার্কাটারি মেনু, এরা কোথায় গেল? বলো তো আরো কিছু রান্নার বই আনিয়ে দিই। চাইনিজ, গোয়ানিজ, রাশিয়ান, আফ্রিকান, যা বলবে। চিনু ভয়ে বলেছে, রক্ষে করো। অরিন্দম নিশ্চিত হয়েছে, মেয়ে যাত্রার স্বভাবই এই, সুখে থাকতে ভূতের কিল খেতে সাধ। এই যে তার মাস্তুতো দিদি লাবু, সংসারে সুখের অবধি নেই, অথচ সেই সংসার ফেলে ফেলে লাবুদি যখন তখন কোথায় কোন গুরুর আশ্রমে ছুটছেন, 2-4 দিন কাটিয়ে আসছেন। এটি হয়েছে জামাইবাবুর প্রশ্রয়ে। পয়লা রাত্রিরে বেড়াল কাটতে হয়, বাঁশ পেকে গেলে আর নোয়ানো যায় না। অরিন্দম অমন ভুল করেনি, করবেও না। আজ পাড়ার স্কুলে চাকরি করতে যেতে দিলে কাল রাইটার্স বিল্ডিং এ যেতে চাইবে কিনা কে জানে। সুন্দরী নারী, চেষ্টা করলে একখানা চাকরি বাগিয়ে ফেলা শক্ত নয়। সাবান ধোয়া হাতটা তোয়ালেই মুছতে মুছতে অরিন্দম রাস্তার দিকে জানলার পর্দাটা একটু ভালো করে টেনে আড়াল করে নিচু গলায় বলল, খেতে যাবার আগে অ্যাটাচি থেকে 2টো প্যাকেট বার করে লকারে তুলে রেখে দাও। শোনা মাত্রই মুহূর্তে শক্ত হয়ে উঠল চিনু। শক্ত গলাতে ও বলল, আবার হচ্ছেটা কি তোমার? আরে বাবা, আরে আবার কি, জানো তো ব্যাপার। লোকটা একটা ব্যাংকের লকার জোগাড় করতে হন্যে হয়ে বেড়াচ্ছে, পাচ্ছে না। পেয়ে গেলে চিনুর মাথার মধ্যে চড়াত করে উঠেছে। চিনু ফেটে পড়ে বলতে যাচ্ছিল, ওই ছেলে ভুলানো গল্পটা আর কতদিন চালানো হবে। কিন্তু ফেটে পড়ল না চিনু, সামনে নিল নিজেকে। না, ব্যস্ত হয়ে কাজ নেই, উচিত শিক্ষার ব্যবস্থা হচ্ছেই। চিনু সন্দেহের আওতার বাইরেই থাকুক। চিনু তাই নিজেকে সামলে নিয়ে বলল, লোকটার কপালে দুঃখ আছে। অরিন্দম হালকা গলায় বলল, লোকটা তা বলে বোকা নয়, ঠিকই ম্যানেজ করে ফেলবে। চাকরিটা ছেড়ে দিলেই তো আর আইনের আওতায় থাকবে না। তা ছেড়েই বা দিচ্ছে না কেন? আরে বাবা, যতদিন চালানো যায়। তার মানে গাছেরও খাবে, তলারও কুড়োবে। যা বলেছ কারেক্ট। কে বলে চিনুরানির বুদ্ধি নেই? যাক, দয়া করে কারো কাছে সব গল্প করতে বসো না। কার কাছে আবার আমি গল্প করতে বসবো? বলল চিনু, আর মনে মনে একটি হিংস্র হাসি হাসল।
যে হাসিটার মানে হচ্ছে গল্প করতে দেব না, প্রত্যয় দর্শনের সুযোগ করিয়ে দেব। শিক্ষা হওয়া দরকার তোমার, একটু দরকার শাস্তির। তারপর মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে বলল, ঠাকুর, ওর ভালোর জন্যেই ওকে এভাবে ধ্বংসের পথে আমি যেতে দেব না। ও একেবারে মাঝ নদীতে ভেসে গেলে ওকে টেনে তুলবার অবস্থা তো আর থাকবে না। ওকে একটু নাড়া দিতে হবে, চেতনা এনে দিতে হবে, ভুল শোধরাবার সুযোগ দিতে হবে। খেতে বসে অরিন্দম আর একবার বলল, বান্ডিলগুলো তুলেছ তো? বাহ, তোমার সামনেই তো তুললাম। ও হ্যাঁ, চাবিটা কোথায় রাখো? কেন? বড় আলমারির লকারের মধ্যে, ব্যাংক লকারের চাবির সঙ্গে। আর কোথাও রাখতে হবে? না না, ঠিক আছে। এরপর কি করবে? দেয়াল ভেঙে চেম্বার গাঁথবে? তুমি সবসময় এমন ভাবে কথা বলো যেন আমার বিরোধী পক্ষ। আমার ধরনই এই। মৌজ করে নানাবিধ পথ খেতে খেতে অরিন্দমের হঠাৎ মনে হলো আর যেন বউ তার প্রতি তেমন মনোযোগী নয়। মুরগির পা চিবোতে চিবোতে বলল, আজ কি হলো তোমার? কি হবে? কোনো কথার কোনো উত্তর দিচ্ছ না, খাচ্ছ না ভালো করে। মাথাটা একটু ধরেছে। একটু নয়, অনেকটাই। মুখ দেখে বুঝতে পারছি। আবার আজই বেলা 2টোর পর কাকে যেন আসবার টাইম দিলে? বারণ করে দাও। আসতে বলিনি, ফোন করবে। তা সেটাও ডিস্টার্ব হওয়া। তুমি না পারো, আমি বারণ করছি। তুমি ওদের ফোন নম্বর জানো? কি আশ্চর্য, আমি কোথা থেকে জানবো? তুমি জানো না? না। চমৎকার। এখন উপায়? এখন আর কোনো উপায় নেই, শান্তভাবে বলল চিনু। তারপর তারপর যা করবার করলো। বরের খাওয়ার পর হাত মুছতে তোয়ালে গিয়ে দিল, হাতে মশলা দিল। বারান্দায় চলে এসে বাচ্চাদের ভঙ্গিতে বরকে টাটাও করলো। আর তারপরে রাধুনী ছেলেটাকে ডেকে বলল, সুনীল, একবার তালতলায় যেতে পারবি? তালতলায় কেন? সেই যে আমার এক মাসি আছে না তালতলায়, পেন্টু মাসি বলি, তাদের একটু খোঁজ খবর নিয়ে আয় না। অনেক দিন খবর পাইনি। বাস ভাড়া দিচ্ছি, গায়ে রোদ লাগিয়ে একটু ঘুরে আয় বাবা। খবর টবর জেনে নিস ভালো করে। ছেলেটা অবশ্য এসব কাজে এক পায়ে খাড়া। যাক, নিশ্চিন্ত। এক ঢিলে 2 পাখি মারা গেল। সুনীল চলে যেতেই হঠাৎ ভিতরে ভিতরে কেমন একটা অসহায়তা অনুভব করলো চিনু। তারপর ভাবল, ঠিকই করলাম। এখন শুধু ঘড়ি দেখা। না, 2টোর সময় কোনো অবাঞ্ছিত ফোন আসবে না। আসবে একজন আকাঙ্ক্ষিত মানুষ। লোকটা এলো কাঁটায় কাঁটায় দুটোই। লিফটের সুবিধে আছে। উঠে এসেছে নাম নম্বর মিলিয়ে ফ্ল্যাটের দরজায়। দরজা খুলে দিয়ে চিনু যেন অবাক হয়ে গেল। এই 7-8 বছরেও লোকটার চেহারার এতটুকু বদল হয়নি। তেমনি ঝকঝকে, তেমনি স্মার্ট। 2 পা পিছিয়ে এসে বলল, খুব পাংচুয়াল তো। যাক, তোমার ও লাঞ্চ সেরে ফিরে যাওয়া হয়েছে? হয়েছে। এসো, বসবে চলো। ঘরে এলো, বসলো। চিনচিন? চিনি কিছু বলল না, শুধু তাকালো। হঠাৎ এমন জরুরি তলব কেন? জরুরি কোথা? চিনু হাসবার চেষ্টা করলো। শুধু তো লিখেছিল একটু বিপদে পড়ে ডাকছি। সেটাই কি আমার কাছে দারুণ জরুরি নয়? চিনু শুধু আঁচল তুলে কপালের ঘাম মোছে, পাখার স্পিডটা বাড়িয়ে দেয়। তারপর বলে, আচ্ছা, একেবারেই বুঝতে পেরেছিলে? পারবো না? বাহ, আমি তো হাতের লেখাও খরচ করিনি। চিনচিন? কুশলদা? এ জগতে আর কার নাম আছে চিনচিন, যেটা শোনা মাত্রই কোথায় কোন গভীরে চিনচিন করে ওঠে? তারপর চারিদিক তাকিয়ে হঠাৎই একটু হেসে বলে, কিন্তু বিপদটা কি? দেখে শুনে তো বেশ সম্পদের চিহ্নই চোখে পড়ছে। চিনু গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল,
সেটাই তো বিপদ। আহা কুশলদা, তুমি সরকারের আয়কর বিভাগে কাজ করো? আচমকা এহেন প্রশ্নে চমকে ওঠে কুশল। সাবধান করে দিতে চাই। ওহ, কুশল হাতটা সরিয়ে নিলে। বলল, কিসে এত কালো টাকা করেছে তোমার বর? জানি না, আমায় তো ধাপ্পার উপর রেখেছে। ঘুষ ছাড়া আর কি হবে? ঘুষই এখন যে ডিপার্টমেন্টে আছে। কুশল কথার মাঝখানেই বলে ওঠে, জানি কোথায় আছে। এখনো তুমি আমার এত খবর রাখো কুশলদা? কুশল শুধু একটু হাসলো, তারপর বলল, এখন বলো, আমি তোমার কোন কাজে লাগতে পারি? ওই তো বললাম, সত্যি বিপদে পড়ার আগে একটা ধাক্কায় ওকে শিক্ষা দিয়ে দাও। তোমায় তো চেনে না, তুমি একটা ফলস ওয়ারেন্ট বার করে এনে বাড়ি সার্চ করো, কালো টাকাদের বাড়ি ছাড়া করো। কুশল পকেট থেকে সিগারেট কেস বার করে, একটা সিগারেট নিয়ে লাইটারে জ্বালিয়ে নেয়, তারপর খানিকটা ধোঁয়া ছেড়ে বলে, তার মানে খানিকটা অভিনয়ে গোয়েন্দা গল্পের একটি দৃশ্য মঞ্চে উপস্থাপন। ঠিক ঠিক। চিনু উচ্ছ্বসিত হয়ে বলে, ঠিক ধরেছ। কুশল গম্ভীর গলায় বলে, কিন্তু চিনু, জানো তো আমি সরকারের চাকর। যদি অভিনয়ের বদলে ঘটনাটা সত্যিই ঘটায়? চিনু তার বড় বড় দুই চোখ তুলে বলে, তা তুমি পারবে না জানি। কুশল স্থির গলায় বলে, এতটা নিশ্চিন্ততা? নিশ্চয়ই। তারপর বলে ওঠে, আহা, তুমি 2 মিনিট বসো, একটু চা করে আনি। এই না, থাক থাক, চায়ের দরকার নেই, তুমি বসো। অমূল্য এই সময়টুকু বাজে খরচ করব কেন? চিনুর মুখটা আবার লাল হয়ে উঠল। বলল, আহা, অমূল্য না ছাই, কই একবারও তো একটা ফোনও করো না। সাহসের অভাব। চিনু হঠাৎ হেসে ওঠে, বলে, চিরকাল একরকম? কথার প্যাচেই যাক। তাহলে নাটকের একটি দৃশ্যে রাজি তো? কুশল সিগারেটটায় শেষ টান দিয়ে অ্যাস্ট্রে গুজে রেখে তাচ্ছিল্যের গলায় বলল, মশা মারতে কামান দাগা হবে না তো? কত টাকা করেছে তোমার বর? চিনুর মুখে একটি আত্মপ্রসাদের হাসি ফুটে ওঠে। গোড়ায় গোড়ায় গুনতে চেষ্টা করেছি, এখন আর করি না। তবে নেহাত বোধহয় মশা মারতে কামান দাগা হবে না। দাঁড়াও দেখাচ্ছি। দোহাই তোমার কুশলদা, আমার জন্য একটু অভিনয় করো। এমন একটা দিন আর সময় বেছে নাও যাতেও বাড়িতে থাকে। তারপর ভাবতে বেজায় মজা লাগছে, তুমি যখন জেরা করবে, কি মশাই এসব টাকা কোথা থেকে এলো, তখন ওর মুখ চোখের অবস্থা কেমন হবে। আচ্ছা, নিজের চোখেই দেখে নাও। দেখো এই বস্তা বস্তা টাকা তোমাদের আইনে পড়ে কিনা। তাছাড়া ব্যাংকের লকারের খোল উপচে গেছে, আরো একটা লকারের খোঁজে হন্যে হয়ে বেড়াচ্ছে। এসো, ওভারে আমার সঙ্গে এসো। চিনু উঠে গেল। চিনু রাজহংসীর ভঙ্গিতে চলে এলো শোবার ঘরে। যে চাবিটা তখন বড় আলমারিতে না রেখে ড্রয়ারে রেখেছিল, সেইটা বার করে নিয়ে গোদরেজের নতুন লকারটা খুলে ফেলল। সামনে থেকে সরে পাশে দাঁড়িয়ে বলল, কুশলদা, দেখছো? হ্যাঁ, দেখছি বই কি। কুশল আর এখন তার একদার প্রিয়ার মুখের রেখা পাঠ করতে বসছে না। কুশল শুধু তার সামনে মেলে ধরা আলমারিটার খোলা কপাটের দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। বান্ডিল বান্ডিল ব্যাংকনোট। কি গুনে ফেলতে পারবে? চিনু একটু কৌতুকের গলায় বলে, তুমি বরং সেই চেষ্টাই করো, আমি চা নিয়ে আসছি। দেখো নেহাত মশা কিনা। চিনু, কুশল ব্যগ্রভাবে বলে, তোমার কাজের লোকটোক কাউকে বলো না চায়ের কথা। তুমি কেন, তুমি থাকো। কাজের লোক? চিনু একটু রহস্যময় হেসে ওঠে, বলে, তাকে বাড়ি ছাড়া করেছি। আরে কেন? বলো তো কেন? কাউকে সাক্ষী রাখতে চাও না কেমন? বাহ, ধরেই তো ফেলেছ। আমি চাই না ও আমার দিকে একবারও সন্দেহের দৃষ্টিতে তাকাক। কুশলের চোখ এখনো বিস্ফারিত। কুশল চোখ দিয়েই বান্ডিল গোড়বার চেষ্টা করছে। এখন বলল, চিনচিন।
ওই নামটায় ডেকো না কুশলদা। আমারও ভেতরটা চিনচিন করে ওঠে। নামটা নতুন করে মনে পড়িয়ে দিয়েছ তুমি। সে তো অভিজ্ঞান অঙ্গুরীয়। বসো। এই শুধু চা? তবে যদি... কি হলো, থামলে যে? না, বলছিলাম তবে যদি ঘরে কিছু থাকে দিতে পারো। আমার আবার শুধু চা খাওয়ায় ডাক্তারের নিষেধ। কুশলদা, তুমি ভাবলে কি করে চায়ের সঙ্গে তুমি কি কি ভালোবাসো তাকে একেবারেই ভুলে গেছি? চিনু বলে গেল, মুখে হাসির ঝিলিক ফুটিয়ে কুশলের সামনে খোলা আলমারি রেখে। চিনুর মনের মধ্যে আহ্লাদের জোয়ার। তাক লাগিয়ে দেবে আজ কুশলকে। রাতের জন্য চপ বানাতে মাংসের পুর করা আছে। তা থেকে খানিকটা নিয়ে ডিমের পাটিসাপটা বানিয়ে ফেলে চায়ের সঙ্গে পরিবেশন করবে। 2 মিনিটের কাজ। গ্যাস স্টোভের একদিকে চায়ের জল চাপালো চিনু, আর অন্যদিকে ফ্রাই প্যান। চপ জিনিসটা ভারী প্রিয় ছিল কুশলের। এখন কি আর নেই? কোনো প্রিয় বস্তু কি তার প্রিয়ত্ব হারায়? প্লেটে খাবারটা দেখে কুশল কি অভিভূত বিস্ময়ে ডেকে উঠবে চিনচিন, সেইটি ভেবে চিনুর মনের মধ্যেটা চিনচিন করে ওঠে। কিন্তু কুশল কি সেই অভিভূত আবেগের গলায় চিনচিন বলে ডেকে উঠেছিল? না, অন্তত সেটি শোনবার সুযোগ হলো না চিনুর জীবনে। চিনু 2 হাতে দুটো জিনিস নিয়ে ঘরে এসে ঢুকলো। তারপর চিনুর হাত থেকে জিনিস দুটো পড়ে গেল। চিনুর ঘরের মেঝেই পাতা দামি কার্পেটটা চা পড়ে ভিজে নষ্ট হয়ে গেল। পায়ের তলায় মাটি হারানো এক অতল স্পর্শ গভীর গহ্বরের মধ্যে ক্রমশ তলিয়ে যেতে লাগলো চিনু, একটা পাথরের পুতুলের মতো। চিনু কি বারান্দায় বেরিয়ে দেখতে যাবে? চিনুকে অ্যাটাচ বাথরুমটার দরজায় কান পেতে শুনতে চেষ্টা করবে ভিতরের জলের শব্দ হচ্ছে কিনা বুঝতে? নাকি চিনু চেঁচিয়ে চেঁচিয়ে ডাকবে, কুশলদা, কুশলদা, চা এনেছি, কোথায় গেলে হঠাৎ? না, এসব কেন করতে যাবে চিনু? চিনুর বরের নতুন কেনা গোদরেজ লকারটা একটা ভয়ঙ্কর শূন্যতার হানিয়ে দাঁড়িয়ে সব কিছু চেষ্টা থেকে নিবৃত্ত করতে। অদ্ভুত একটা ভাবশূন্য দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে থাকে চিনু। কতক্ষণ কে জানে, কয়েক মিনিট না কয়েক যুগ। চিনুর পায়ের কাছে ডাঁই করে পড়ে রয়েছে এগুলো কি? চিনুর একরাশ শাড়ি জামা না? এখানে কোথা থেকে এলো এগুলো? পাশের ঘরে একটা সুটকেসের মধ্যে ছিল না? চিন্তাহীন, চেতনাহীন, বুঝিব অস্তিত্বহীন একটা অদ্ভুত অবস্থার মধ্যে দাঁড়িয়েই থাকে চিনু। বোধহয় বোধ শক্তি হারিয়েছে। কিন্তু কুশল নামের সেই লোকটাকে কি খুব দোষ দেওয়া যায়? সে তো অনেকখানি আশা নিয়েই ছুটে এসেছিল। ভেবেছিল চিনু বলে উঠবে, কুশলদা, আর পারছি না, আমায় বাঁচাও। বোকা চিনু তা বলেনি, বলেছে, কুশলদা, ওকে বাঁচাও। তার মানে চিনু তার মৃত ভালোবাসাকে ভাঙিয়ে খেতে চেয়েছে। তবে কি দায় কুশলের? একটি মরে যাওয়া ভালোবাসার ভস্য শেষের বিনিময়ে মুঠোয় এসে পড়া অগাধ অর্থ ছেড়ে দিয়ে এসে সেই বাঁচানোটা বাঁচাতে? চিনুও মারা পড়বে। উপায় কি? বোকারা মারাই পড়ে স্বেচ্ছায় যখন আপন মৃত্যুবাণটা তুলে দিয়েছে অন্যের হাতে। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করুন।